আসসালামু আলাইকুম। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এটা সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে। যেটা বলছিলাম যে আমাদের পড়ার রুটিনটা, পড়ার বিষয়টার ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। যে আমাদের যে সাবজেক্টগুলো আছে, বিশেষ করে বিসিএস বা জব রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, আমরা সেই সাবজেক্টগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। বা অন্য যারা পড়ুয়া আছেন অন্য কোনো সাবজেক্টে, তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হতে পারে। সেটা হচ্ছে আমরা কঠিন যে সাবজেক্টগুলো যার কাছে মনে হবে সে একটা ক্যাটাগরিতে রাখবে, আর যে সাবজেক্টগুলো একটু ইজি মনে হবে তার কাছে সে সাবজেক্টগুলো সে আলাদা একটা ক্যাটাগরিতে রাখবে। তার মানে আমরা সাবজেক্টগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করবো, একটা হচ্ছে ডিফিকাল্ট আর একটা হচ্ছে ইজি ক্যাটাগরি। তো আমরা যখন পড়তে বসবো, প্রতিদিন যে আমাদের পড়ার রুটিন থাকবে, সেই পড়ার রুটিনটাতে আমাদের প্রত্যেক দিন দুইটা করে কঠিন সাবজেক্ট, যেটা আমাদের ব্যক্তির উপর ডিপেন্ড করবে, ভেরি করবে, যে দুইটা কঠিন সাবজেক্ট আমাদের থাকবে। আর আমরা আরও তিনটা বা চারটা ইজি সাবজেক্ট আমাদের রুটিনে নেব। তার মানে আমরা দৈনিক রুটিনের মধ্যে টোটাল সাবজেক্ট রাখবো 4 থেকে 5টা। তাহলে আমাদের পড়তে বোর হব না। আর যদি কারো মনে হয় যে অনেক বেশি সাবজেক্ট হয়ে যায়, তো তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনি মিনিমাম 4টা সাবজেক্ট আপনার ডেইলি পড়া রুটিনের মাঝে রাখবেন। তো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, যারা রাত জেগে পড়াশোনা করে অভ্যস্ত, তো তাদের রমজানের রুটিনটা কেমন হওয়া উচিত? তাদের রমজানের রুটিনটা এমন হওয়া উচিত, আমি রাত থেকে শুরু করছি। আপনি রাতের খাবার শেষে তারাবির নামাজ শেষ করে আপনি পড়তে বসবেন। আপনার পড়াটা কন্টিনিউয়াসলি হবে হচ্ছে একদম সাহারি আগ পর্যন্ত। অর্থাৎ আপনি না ঘুমিয়ে, যেহেতু আপনি সকালবেলা ওদিক দিয়ে উঠবেন না, সেজন্য আপনি রাতেন, যেহেতু আপনার রাত জাগার অভ্যাস, তাহলে আপনি একবারে সাহারি খেয়ে তারপরে ঘুমাতে যাবেন, আর ওই সময়টাতে আপনি পড়বেন। এই সময়টা হবে ওরকম যে আপনার তারাবির নামাজের শেষ থেকে সাহারির আগ পর্যন্ত। তাহলে আমি যদি ওই সময়টাকে ক্যালকুলেশনে যাই, নর্মালি আমাদের তারাবিগুলো 9টা থেকে 9:30 শেষ হয়ে যায়। আমি যদি 9:30 ধরি, তো 9:30ও যদি আমি ধরি, 9:30 থেকে যদি আমি 3:30 ধরি, তাহলে আমার এখানে সময় কত হচ্ছে? 9 থেকে 10, 11, 12, 1, 2, 3। তার মানে আমার কাছে 6 ঘন্টা সময় থাকে। 6 ঘন্টা। আপনি চিন্তা করুন, আপনি যদি 1 মাস সময় শুধু রাতেই 6 ঘন্টা করে পড়েন, তাহলে সেটা কত বেশি ইমপ্রুভমেন্ট হবে, আপনি কত বেশি এগোতে পারবেন। তাহলে যারা রাত জেগে পড়াশোনা করে অভ্যস্ত, তাদের পড়ার রুটিনটা হবে, রাতের রুটিনটা হবে তারাবি নামাজের পর থেকে সেটা হচ্ছে ইয়ে পর্যন্ত, একদম সাহারির আগ পর্যন্ত। আর আমার পরামর্শ হচ্ছে আপনি তারাবির নামাজের আগে খাবার দাবার যেটা রাতে সেটা সেরে ফেললে বেশি ভালো হয়। আর খাবারটা বেশি হবে না, মানে মোটামুটি মানের। আমরা যদি ইফতারি করি, ইফতারি পরে রাত আসলে আমাদের তেমন লাঞ্চে আমাদের অত খাবার থাকে না, আমাদের মেনুটা খুব কম রাখাই ভালো। তাতে আমাদের নামাজ পড়তেও সুবিধা, মুভমেন্ট করতেও সুবিধা, এবং আমাদের যে সাহারি খেতে আমাদের জন্য সুবিধা হয়। তো এটা আমার ব্যক্তিগত পরামর্শ, যে আপনি হচ্ছে তারাবির নামাজের আগেই আপনার যে রাতের খাবারটা আপনি সেটা সেরে ফেলবেন, এবং খাবারটা খুব বেশি খাবেন না, মানে পরিমাণ মতোই খাবেন, চেষ্টা করবেন একটু কম খাওয়ার জন্য। আর আপনি নামাজ পড়ে এসে, তারাবির নামাজ পড়ে এসে আপনি পড়তে বসবেন। আর আপনার এই পড়াটা কন্টিনিউয়াসলি, যারা রাত জেগে পড়ে অভ্যস্ত, একদম সাহারি রাত পর্যন্ত, দ্যাট মিন 3:30 পর্যন্ত আপনি পড়ুন। আচ্ছা, আর রাতের রুটিনটা কেমন হবে? যারা হচ্ছে রাত জেগে না, তারা আর্লি উঠতে পারে। দ্যাট মিনস, আমি আর্লি উঠতে বলতে বোঝাচ্ছি যে যারা 8টা 9টা বা 10টার মধ্যে উঠে যেতে পারে রমজান মাসে, তাদেরকে আমি বোঝাচ্ছি। আর কেউ কেউ এমন আছে, আমি যেহেতু ইউনিভার্সিটিতে ছিলাম, হলে আমি দেখেছি যে কেউ কেউ সাহারি খাওয়ার পর ঘুমালে সে একদম জোহরের সময় উঠতো। তাহলে এভাবে আপনার পড়া অনেক হ্যাম্পার হবে। এর জন্য আপনি এটাকে কাভার করার জন্য আপনি রাতের সময়টাকে কাজে লাগাবেন। আর যারা, যেমন আমি নিজেই 9টা 10টার দিকে উঠে যেতাম, 8টা থেকে 10টার মাঝে ম্যাক্সিমাম সময় উঠে যেতাম ছাত্র জীবনে। তো এই জন্য আপনার পড়ার রুটিনটা হওয়া উচিত রাত্রে 12টা পর্যন্ত। অর্থাৎ আপনি 12টার আগে মুহূর্তেই আপনি পড়াশোনা করে মোটামুটি শেষ করে হচ্ছে যে আপনি শুয়ে পড়বেন, আর সেহরির সময় উঠবেন। আর আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে যেহেতু আপনি রাতে একটু ঘুমিয়ে নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি সেহরির পরে আরও আধা ঘন্টা 1 ঘন্টা সময় আপনি পড়তে পারেন। তাহলে আপনার খাবারটা আরেকটু ভালো থাকবে পেটে। অর্থাৎ ফজর নামাজটা পড়ে আপনি আরেকটু আধা ঘন্টা, যদি 1 ঘন্টা পড়তে পারেন, তাহলে আহ, আপনার জন্য সেটা অনেক বেশি ভালো। আপনার এই ফর্মুলায় আমার ছেলে পড়তেছে, হ্যাঁ, খুব ভালো লাগতেছে। যে তাহলে যারা হচ্ছে সকালবেলা উঠবেন, মানে সকালবেলা উঠে অভ্যস্ত, তাদের জন্য ফর্মুলা হচ্ছে সে 12টার আগেই ঘুমিয়ে পড়বে। মানে 12টা
আগে ঘুমিয়ে সে সকালবেলা ওদিক দিয়ে আর্লি ওঠার চেষ্টা করবে। এর মাঝে সে আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে যে সেহেরি খাওয়ার পর সে হচ্ছে আরও আধা ঘন্টা 1 ঘন্টা সময় পড়ে নিতে পারে। আমি নিজেই পার্সোনাল লাইফে যখন স্টুডেন্ট ছিলাম আমি এই রুটিনটা ফলো করতাম। আমি 12টার মাঝে শুয়ে যেতাম তারাবির নামাজ টামাজ পড়ে, আর আমি ওইদিকে যখন সেহরি খেতে উঠতাম, সেহরি টেরি খেয়ে আমি কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পড়তাম, তারপরে হচ্ছে যে আমি ঘুমাতে যেতাম। এটা ছিল আমার রুটিন। বা এখনও আমি যখন কোনো কিছু নিয়ে বসে আমি তাই করি, খাওয়ার পর পরে একটু সময় নেই, আধা ঘন্টা 1 ঘন্টা সময় কোনো জিনিস নিয়ে পড়াশোনা করি বা গবেষণা বা আদার্স কোনো কাজে আমি এঙ্গেজ থাকি। তা আপনি এই রুটিনটা ফলো করতে পারেন। তাহলে এটা গেল। আর যারা হচ্ছে ধরলাম আপনি জোহরের দিকে ওঠেন, ওঠার পরে ধরেন আপনি গোসল করবেন, ফ্রেশ হবেন। যারা লেট নাইটে ঘুমালেন আমি তাদের কথা বলছি, যে আপনি জোহরের নামাজের সময় উঠলেন, ওঠার পরে আপনি ফ্রেশ হলেন, গোসল করলেন, জোহরের নামাজটা আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পর আপনি পড়তে বসেছেন, আর আপনার এই পড়াটা আপনি হচ্ছে আসর নামাজের আগ পর্যন্ত কন্টিনিউ করেন। আচ্ছা, আমি জাস্ট সময়টাকে বলছি যে কোন কোন সময়টা আপনি পড়বেন, কি কি পড়া যায় সেটা আমি একটু পরে আসতেছি। যে এই সময়টার মাঝে কি কি সাবজেক্ট, কোন সময়টাতে কোন সাবজেক্ট পড়লে বেশি ভালো করার সুযোগ থাকে, আমি সেটাতে একটু পরে আসছি। জাস্ট আমি সময়টা বের করে দিচ্ছি যে কোন সময়টা আমরা পড়তে পারি। তাহলে যারা লেট নাইটে শোবে তাদের জন্য পড়া রুটিনটা হচ্ছে সে রাতে হচ্ছে পড়া শুরু করবে তারাবির নামাজ পড়ে, তারপরে এবং সে সাহারির আগ পর্যন্ত পড়বে। আর সে সাহারি খাওয়ার পর যেহেতু সে রাতে অনেক বেশি পড়েছে, আর সে রাত দুপুরে যখন উঠবে জোহরের নামাজ পড়ে ফ্রেশ হয়ে, তখন হচ্ছে সে আসরের আগ পর্যন্ত সে পড়া শুরু করবে, পড়তে থাকবে। এটা গেল একটা। আর যারা হচ্ছে আর্লি উঠবে তাদের জন্য রুটিনটা হচ্ছে আপনি যখন 8টার দিকে উঠবেন বা 9টা 10টা যখনই উঠেন আপনি জোহরের আগ পর্যন্ত পড়েন, আর আবার জোহরের নামাজটা পড়ে আপনি আবার আসরের আগ পর্যন্ত পড়তে পারেন। সেটা হচ্ছে আপনার জন্য রুটিন। আর আরেকটা সময় আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু আসরের আগ থেকে তারাবির আগ পর্যন্ত পড়ার কোনো রুটিন রাখি নাই। কেন রাখি নাই? আমরা যখন রোজা রাখি তখন কিন্তু আমরা আসর নামাজের পরে এই সময়টা আমাদের টায়ার্ডনেস কাজ করে। আর আমরা যেহেতু এখন কোয়ারেন্টাইন চলছে, আমাদের হোম কোয়ারেন্টাইন, আমরা বাসায় থাকি, তো বাসা বাড়িতে আমাদের একটু কাজ থাকে, বিশেষ করে যারা ফিমেল তাদের কাজ একটু বেশিই থাকে। তো ওই সময়টা আসরের পর থেকে আমরা ইফতারি বা আমাদের যে খাওয়ারের যে আয়োজন সেটা নিয়ে ফিমেল যারা থাকে তারা অনেক বেশি ব্যস্ত থাকে। ছেলেদের ক্ষেত্রেও অনেকটা এমন হয় যে সারাদিন পড়ার পর তার ভিতরে একটা টায়ার্ডনেস কাজ করে। এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি আসরের পর থেকে একদম পর্যন্ত তারাবির আগ পর্যন্ত রুটিনে না পড়াটাই রাখা ভালো, তাতে আপনার শরীরটা রেস্টে থাকবে। অর্থাৎ আপনি ইফতারের আগ পর্যন্ত সময়টা সারাদিন যখন রোজা রাখবেন আপনার ভিতরে একটা ক্লান্তি থাকবে, যেহেতু আপনি পড়াশোনা করছেন। তো এই সময়টা আপনি না পড়েন। ইফতারের পরে আমরা কি করি, মাগরিবের নামাজটা পড়ি, একটু রেস্ট করি। সবার জন্যই, যারা আর্লির আর যারা হচ্ছে লেট নাইট, দুইটার জন্য একই কথা প্রযোজ্য। আমরা ইফতারের পরে একটু রেস্ট করব। রেস্ট করার পর যেহেতু আমরা সারাদিন রোজা রেখেছি আমাদের ভিতরে একটা ক্লান্তি কাজ করবে, সেটাকে দূর করার জন্য আমাদেরকে রেস্ট করতে হবে। রেস্ট কিন্তু এটা আপনার জন্য এনার্জি আসবে, এটা আপনাকে পড়তে পরবর্তীতে হেল্প করবে। তারপর কি হবে, আপনি ওই রেস্ট নেওয়ার পর তারপরে একটু রিল্যাক্স করলেন, অথবা তখন একটু অনলাইনও আসতে পারেন, অনলাইনে একটু দেখলেন কি হচ্ছে না হচ্ছে, একটু দেখতেই পারেন, কোনো সমস্যা নেই। ওই সময়টা আপনার রেস্টের পরে আপনি কি করবেন, খাবার দাবার করে সেরে নেবেন, আপনার রাতের খাবারটা সেরে নেবেন। তাহলে কি হবে, আপনার ওই টাইমটা সেভ হয়ে যাবে। তা আশা করি আপনাদের সময়টা আমি বুঝাতে পেরেছি। আমি আবার একটু রিভিউ করতেছি, বা যারা পরে জয়েন করেছেন তাদের জন্য, যে যারা লেট নাইটে ঘুমাবে তাদের জন্য রুটিনটা হচ্ছে সে তারাবির নামাজ পড়ে সাহারির আগ পর্যন্ত সে হচ্ছে পড়াশোনা করবে। আর আমি লেট বুঝাচ্ছি তাদেরকে, যারা জোহরের সময় ওঠে তাদেরকে বোঝাচ্ছে 12টা 1টার দিকে ঘুম থেকে ওঠে। আপনি যখন দুপুরবেলা ঘুম থেকে উঠবেন, উঠে আপনি সাথে সাথে গোসল করে নেবেন, তাহলে আপনার শরীরে একটা ফ্রেশনেস কাজ করবে। গোসল করে নামাজ পড়ে আপনি পড়তে বসবেন এবং আছরের আগ পর্যন্ত পড়াশোনা করবেন। যেহেতু খাবার দাবারের প্রোগ্রাম নাই, সো আপনার খাবার নিয়ে টেনশন করতে হবে না, কোনো কিছু খেতেও হবে না, এই সময়টা আপনি একটানা পড়তে পারবেন। আচ্ছা, আর যারা হচ্ছে আর্লি ঘুমায় তাদের পড়া রুটিনটা হচ্ছে সে হচ্ছে সেহারির খাওয়ার পর তারাবির নামাজের পর সে রাত 12টার মধ্যে সব কিছু কমপ্লিট করে সে ঘুমিয়ে পড়বে, অর্থাৎ 12টার মধ্যে সে ঘুমিয়ে পড়বে। আর সকালে সে 8টা 9টা বা 10টা যখনই উঠার পরে সে ফ্রেশ হয়ে সে পড়াশোনা শুরু করবে, দুপুর পর্যন্ত পড়বে। দুপুর বা 12:30 বা 1টা যখন বাজবে সে তখন গোসলে যাবে, গোসল করে এসে সে পড়বে। তা আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি আর্লি ঘুম থেকে উঠতে পারেন সেটা আপনাদের জন্য বেশি ভালো হয়, পড়তে একটু সুবিধা হয়। এখন আমি আসবো যে পড়ার রুটিনে কী থাকতে পারে। যদিও আমাদের বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস যে বইটি আছে ওই বইটিতে আমরা গবেষণা করে 2টি রুটিন দিয়েছি।
সেটা হচ্ছে ওভারঅল রুটিন, একটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, আরেকটা রুটিন হচ্ছে যারা চাকরিজীবী, কর্মজীবী বা কর্মব্যস্ত মানুষ বা সাংসারিক কাজে ব্যস্ত তাদের জন্য। রুটিনগুলো একটা স্ট্রাকচার হিসাবে দাঁড় করানো হয়েছে এবং সাবজেক্টগুলো সিলেকশনের ক্ষেত্রে আমরা অনেক গবেষণা করেছি যে কোন কোন সাবজেক্টগুলো যদি রুটিনের মধ্যে রাখা হয় তাহলে সেটা তার জন্য অনেক বেশি ইফেক্টিভ হয় এবং তার জন্য পড়তে ভালো লাগবে। আমরা কিন্তু সেইভাবে সাবজেক্টগুলো সিলেকশন করে দিয়েছি। তবে টাইমটা যেহেতু আপ ডাউন করতে পারে, দিন বড় ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার রুটিনটা আপনার মতো করে মডিফাই করে নিতে পারেন। এখন আমি আসছি যে আপনার রুটিনে কী কী থাকতে পারে। আমি প্রথমে আসবো যারা আর্লি ঘুমায় তাদের রুটিনে কী থাকা উচিত। আমি ধরে নিলাম যে আপনার ম্যাথ এবং ইংলিশ এই দুইটাতে প্রবলেম। আমি দুটা ধরে নিচ্ছি কনস্ট্যান্ট হিসাবে, যদি ভেরিয়ার কিছু থাকে সেটা আপনি আপনার মতো করে বসায় নেবেন সেখানে। আমি ধরে নিলাম যে আপনার ম্যাথ এবং ইংলিশে প্রবলেম, যারা আর্লি ঘুমান, তো তাদের জন্য প্রথম কাজ হবে আপনি যখন তারাবির নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়ে আপনি যখন পড়তে বসবেন, সেই কোনো একটা সাবজেক্ট থেকে একটা সাবজেক্ট আপনি নিয়ে বসতে পারেন। ধরুন আপনার ইংলিশে প্রবলেম, তাহলে আপনি প্রথম 1 থেকে 2 ঘন্টা আপনি ইংলিশটা পড়ুন। পড়ার পর আপনার রুটিনে যেহেতু ইংলিশ একটা আপনার জন্য কঠিন সাবজেক্ট, তো আপনার পড়ার প্রতি একটু বিরক্তি চলে আসবে। তারপরে একটু পড়ার টেবিল থেকে উঠে একটু হাঁটাচলা করবেন, হাঁটাচলা করে আরেকটা সাবজেক্ট নিয়ে বসবেন। তো ওই সাবজেক্টটা একটু ইজি হতে হবে, যেমন জেনারেল নলেজ হতে পারে। যদি আপনার কাছে বাংলা ইজি মনে হয় সেটা বাংলা হতে পারে, সায়েন্স ইজি মনে হলে সায়েন্স নিয়ে বসতে পারেন। তার মানে আপনি এখানে আরেকটা সাবজেক্ট অ্যাড করবেন। তো ওই সাবজেক্টটা আমি পড়লেন, ওই সাবজেক্টটা পড়ে আপনি শুয়ে যাবেন। অর্থাৎ যারা আর্লি ঘুমাবে তারা হচ্ছে তারাবির নামাজের পর দুটা সাবজেক্টে পড়বে, তারা কিন্তু বেশি সাবজেক্ট পড়বে না। একটা হচ্ছে কঠিন সাবজেক্ট আর একটা সে ইজি সাবজেক্ট পড়বে, গেল এটা। তারপরে হচ্ছে সে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পর সেটা রাত্রে সকাল 8টা হতে পারে, 9টা হতে পারে, 10টা হতে পারে। তো আমার পরামর্শ হচ্ছে আপনি চেষ্টা করবেন 8টা থেকে 9টার মাঝে ওঠার জন্য, আরও আগে উঠতে পারলে আরও ভালো। ওঠার পরে যেটা করবেন আপনি, যেহেতু আপনার এই ম্যাথে প্রবলেম, আমি ধরিয়ে নিচ্ছি ম্যাথ এবং ইংলিশ দুইটাতে প্রবলেম, আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। তো আপনি প্রথমে ম্যাথ দিয়ে শুরু করবেন। ম্যাথ দিয়ে যখন আপনি পড়তে বসবেন, ম্যাথ 1-1.5 ঘন্টা ম্যাথ করবেন। ম্যাথ করার পর আপনার যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা ম্যাথ করবেন, আপনার ভিতরে একটা ক্লান্তি কাজ করতে পারে, তখন আপনি একটু হাঁটাচলা করবেন। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট শেষ করার পরে একটু ব্রেক নেবেন, সামান্য একটু ব্রেক। আপনি বাসায় হাঁটাচলা করবেন, করা যাবে না, বাইরে যাওয়া যাবে না যেহেতু এখন হোম কোয়ারেন্টাইন। বাসায় একটু হাঁটাচলা করে আরেকটা সাবজেক্ট নিয়ে বলবেন। তবে ওই সাবজেক্টটা আপনাকে কম্পারেটিভলি একটু ইজি হতে হবে, তাহলে আপনার পড়ার ভিতরে কনসেন্ট্রেশনটা অনেক ভালো আসবে। সেই ক্ষেত্রে আপনি যে সাবজেক্টটা সিলেক্ট করতে পারেন, যেহেতু অলরেডি আপনি জেনারেল নলেজ বা বাংলা নিয়েছেন, তাহলে আপনি এখানে অন্য একটা সাবজেক্ট নিতে পারেন, যেমন হচ্ছে একটা জিওগ্রাফি সাবজেক্টটা নিতে পারেন, অথবা আপনি আইসিটিটাও নিতে পারেন। আইসিটি খুব বেশি কঠিন সাবজেক্ট না, একটু পড়লেই বুঝতে পারবেন। এরকম কোনো একটা সাবজেক্ট আপনার রুটিনে থাকতে পারে। তাহলে আপনি যেটা করবেন যে সকালবেলা আপনি থেকে নামাজের আগ পর্যন্ত, জোহরের আগ পর্যন্ত আপনি দুইটা সাবজেক্ট পড়বেন। দুইটা সাবজেক্ট আপনি কীভাবে সাজাবেন সেটা আপনার মতো করে সাজিয়ে নেবেন, কতটুকু সময় দিবেন। তবে আপনি প্রথমে ডিফিকাল্ট সাবজেক্টটা নিতে পারেন, যেটা আপনার কাছে কম্পারেটিভলি কঠিন মনে হয় সে সাবজেক্টটা দিয়ে শুরু করবেন। দেন হচ্ছে একটা ব্রেক নেবেন, ব্রেক নিয়ে আরেকটা ইজি সাবজেক্ট শুরু করবেন। তাহলে আমার 4টা সাবজেক্ট চলে গেল। আর হচ্ছে আপনি জোহরের নামাজ পড়ে যখন আপনি এই যে পড়াশোনা করলেন, তাহলে আপনি আরেকটা ব্রেক পেলেন। প্রথম ব্রেকটা হলো আপনি হচ্ছে 1-1.5 ঘন্টা পর উঠবেন, উঠার পরে একটু হাঁটাচলা করবেন, একটু হাত মুখে পানি দিবেন। পানি দেওয়ার পর আপনার ভিতরে একটু ভালো লাগবে, তারপর আবার পড়তে বসবেন। যেহেতু খাওয়া দাওয়ার টেনশন নেই, খাওয়া দাওয়া করার দরকার নেই। তারপর আপনি বসবেন, বসার পর আরও 1-1.5 ঘন্টা পড়লেন। পড়ার পর আপনি যেটা করবেন, আপনি উঠে যাবেন। 12:30 হতে পারে, সেটা 1টা হতে পারে, সেটা 12টাও হতে পারে। আপনি উঠে যাবেন, আপনার পড়ার উপর ডিপেন্ড করবে। উঠে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি গোসল করে নেবেন। তখন আপনার শরীরে একটা ফ্রেশনেস কাজ করবে এবং আপনার এই জায়গাটাতে একটা বিশ্রাম হয়ে যাবে। তো আপনি চাইলে, যেহেতু আপনার ঘুম একটু কম হচ্ছে, যারা হচ্ছে আর্লি উঠেছেন, আপনি চাইলে এই সময়টাতে একটু ঘুমিয়েও নিতে পারেন। আধা ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা ঘুমাতে পারেন। ঘুম থেকে উঠে আপনি আরও দুটো সাবজেক্ট সিলেক্ট করবেন। তবে অবশ্যই জোহরের নামাজের পরে আমাদের সাবজেক্ট সিলেকশনগুলো এমন হবে, দুটো সাবজেক্টই ইজি সাবজেক্ট হতে হবে, বিকজ আপনি ততক্ষণে এনার্জি হারিয়ে ফেলেছেন। আমাদের জোহরের নামাজ পর্যন্ত আমাদের এনার্জি থাকে যারা আর্লি উঠে। আমি আর্লি উঠে তাদের কথাই এখন বলছি, যে আপনি জোহরের নামাজ পর আপনি কিন্তু দুটা সাবজেক্ট পড়বেন, ঠিক আছে। তো দুটো সাবজেক্টে আপনার ইজি সাবজেক্ট নিতে হবে, তাহলে আপনার পড়ার প্রতি আপনার বিরক্ত আসবে না। এবং দুটা সাবজেক্ট যে পড়বেন, অবশ্যই একটা সাবজেক্ট পড়ার পর একটু ব্রেক দিবেন, ব্রেক দেওয়ার পরেই আপনি আরেকটা সাবজেক্ট নিয়ে পড়বেন। তাহলে এই গেল যারা হচ্ছে আর্লি উঠে তাদের জন্য রুটিন এবং তারা কীভাবে সাবজেক্ট সিলেকশন করবে সেটা। এখন হচ্ছে যারা লেট নাইটে ওঠে তাদের জন্য, লেটে ওঠে ঘুম থেকে, তাদের জন্য কী করা উচিত।
তাদের জন্য উচিত হচ্ছে তারা হচ্ছে যখন তার ম্যাক্সিমাম সময়টা যেহেতু রাত জেগে পড়াশোনা করে, তার জন্য হিউজ সময় থাকবে, কিন্তু ওই সময়টাতে যেহেতু সে জোহরের নামাজের সময় উঠবে, তাহলে তার এখানে দুটো সময় তার পিরিয়ড তাকে কাজে লাগাতে হবে। আমি গুণই দেখে গেছি এখানে 6 ঘন্টা সময় থাকে। আমি যদি ধরে নিই আপনার তারাবি 9:30 শেষ হয়ে 9:30 থেকে 3:30 পর্যন্ত 6 ঘন্টা সময় আপনি পাচ্ছেন যে পড়াশোনার জন্য সাহারির আগ পর্যন্ত, তাহলে আপনার 6 ঘন্টা সময় মিনিমাম আপনাকে 3 থেকে 4টি সাবজেক্ট পড়তে হবে। তো আমি পরামর্শ দিব আপনি 4টি সাবজেক্ট পড়বেন। আপনি যদি এখানে 4টি সাবজেক্ট পড়েন, তাহলে আপনি জোহরের নামাজ পড়ে যখন আপনি পড়তে বসবেন, তখন আপনার জন্য 2টা সাবজেক্ট থাকবে। তাহলে আমাদের রুটিনটা কি দাঁড়ালো, আমাদের বিসিএস এর টোটাল যে 12টা সাবজেক্ট, 12টা সাবজেক্টের মাঝে আপনার প্রত্যেক দিন রুটিনের মধ্যে আমরা 6টা সাবজেক্ট নিয়ে আসতেছি। এভাবে যদি আপনি 1 মাস পড়েন, তাহলে হিউজ সময় পাবেন। তাহলে আমি যেটা বলছিলাম, যারা অনেক রাত জেগে পড়াশোনা করেন, তাহলে তাদের রুটিনটা কীরকম হওয়া উচিত আমি একটু বলে দিচ্ছি। তাদের রুটিনটা হবে এরকম: প্রথমে আপনি ম্যাথ বা ইংলিশ দিয়ে শুরু করবেন, অর্থাৎ কোনো একটা কঠিন সাবজেক্ট। ওই সাবজেক্টটার পরে আপনি একটা ইজি সাবজেক্ট নেবেন। ইজি সাবজেক্টের পরে অবশ্যই একটা ব্রেক থাকবে, সেটা একটু বড় ব্রেকও দিতে পারেন। ব্রেকের পর আপনি আবার একটা কঠিন সাবজেক্ট নেবেন। কঠিন সাবজেক্ট হতো ম্যাথ এবং ইংলিশ, অথবা কারো যদি বাংলাতে বেশি প্রবলেম হয় সেটা বাংলা। তারপর আর একটা ইজি সাবজেক্ট নেবেন। অর্থাৎ জিনিসটা হবে এরকম, যদি আমরা সিরিয়াল করি, সিরিয়ালটা হবে এরকম: ডিফিকাল্ট, ইজি, আবার হচ্ছে ডিফিকাল্ট, ইজি, এরকম। অর্থাৎ যারা অনেক রাত জেগে পড়াশোনা করে, তাদের মিনিমাম 4টা সাবজেক্ট আপনি পড়বেন এই রাতের সময়টাতে। আর আপনি যখন ঘুম থেকে উঠবেন জোহরের নামাজের পর আপনি 2টা সাবজেক্ট পড়বেন, এবং 2টা সাবজেক্ট আপনি ইজি নিতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে আমি রাতে 2টা সাবজেক্ট কঠিন নিব না, আমি রাতে একটা সাবজেক্ট কঠিন নেব আর 3টা সাবজেক্ট আমি ইজি নেব, তাহলে আপনার জন্য পরামর্শ, যেহেতু আপনি ঘুম থেকে উঠবেন, আপনার ব্রেন অনেক বেশি শার্প থাকবে, অনেক বেশি ফ্রেশনেস আপনার ভিতরে কাজ করবে, তাহলে আপনি রাতে জোহরে, আপনার জন্য যারা অনেক রাতে ঘুমাবেন, অনেক দেরি করে ঘুমাবেন, তারা হচ্ছে ঘুম থেকে উঠে একটা কঠিন সাবজেক্ট নেবেন আর হচ্ছে আরেকটা ইজি সাবজেক্ট নেবেন। তাহলে আমি যেটা টোটাল সিলেবাসটা আমাদের দাঁড়ালো, সিলেবাসটা হচ্ছে এরকম যে আমরা টোটাল দৈনিক 6টা সাবজেক্ট পড়ব। 6টা সাবজেক্টের মাঝে আমাদের 2টা কঠিন সাবজেক্ট থাকবে, আর 4টা সাবজেক্ট আমাদের কম্পারেটিভলি ইজি থাকবে। আর আপনি যদি সেটাকে ফলো করতে পারেন, আশা করি ভালো ফল পাবেন। এখন আরেকটা প্রবলেমে আসি, প্রবলেমটা হচ্ছে পড়তে ইচ্ছা করে না এই সময়টাতে। তাহলে এখন কি করার আছে? হ্যাঁ, আপনার পড়তে ইচ্ছে করবেন, আপনার যখন মনে হবে যে এই একটা বই, এটা শেষ করতে হবে, এটা পড়ে শেষ করতে হবে, না, এরকম চিন্তা করলে কিন্তু আপনার পড়তে আর ইচ্ছা করবে না। তাহলে কীরকম হবে? আপনি আপনার টোটাল বইটাকে, আপনার টোটাল পড়াটাকে একটু ভাগ ভাগ করে নেন, তাহলে আপনার জন্য পড়তে ইজি হবে। ধরুন আপনি ম্যাথের কথাই বলি, ধরুন আপনি বললেন যে বীজগণিতের মান নির্ণয়, এই চ্যাপ্টারটা আমি 2 দিনে শেষ করব। 2 দিনে, 1 দিনে না, 2 দিনে শেষ করব। তখন আপনার ভিতরে একটা ইজি কাজ করবে, এবং আপনি পড়তে বসলে ভাঁজ করে নিতে পারেন পৃষ্ঠা, যে এই পৃষ্ঠাটা আমি আজকে শেষ করব। তখন কিন্তু আপনার যখন ওই জিনিসগুলো শেষ হবে, শেষ হওয়ার পরে আপনার কী হবে, আপনার ভিতরে একটু ভালো লাগা কাজ করবে, যেটাকে আমরা বলি সেলফ অ্যাওয়ার্ড বলি। তখন আপনি নিজের ভিতরে একটা প্রফুল্ল কাজ করবে, হ্যাঁ এই জিনিসটা আমি চেয়েছিলাম, এই জিনিসটা হয়েছে, তখন আপনার পড়তে আরও বেশি ইচ্ছা করবে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি সাবজেক্টগুলোকে, পুরো বইটা আপনি শেষ করবেন এটা ভাবার দরকার না। 1 মাসে কিন্তু পুরো বই শেষ হবে না, কোনো বই শেষ হবে না। তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনি টার্গেট নেবেন যে এই 1 মাসে আমি এই সাবজেক্টের এই অধ্যায়গুলো শেষ করব। তখন আপনার জন্য সেটা ইজি হবে। এবং অধ্যায়গুলো যদি অনেক বেশি বড় হয়, তাহলে অধ্যায়গুলো আমরা 2 দিন বা 3 দিনও সেটাকে ভাগ করে নিতে পারি, তাহলে আমাদের পড়তে গেলে ভালো লাগবে। তাহলে আমরা এরকম ভাগ করে নেব। ধরুন প্রিপোজিশনের কথা আসি, ইংলিশ পড়ার কথা বলি। যেমন প্রিপোজিশন কিন্তু অনেক কঠিন একটা জিনিস, যদি আপনি একটু বুঝে পড়েন আপনার জন্য ইজি হবে। আচ্ছা, আমরা যদি ইংলিশ অ্যানালাইসিস বেসিক টু অ্যাডভান্স যে বইটা, এটাতে কাজ করতেছি, যেটা মার্কেটে আসে, তাহলে একটু দেখবেন যে প্রিপোজিশন আসলে ইজিলিও শেখা যায়, কিন্তু তারপরেও আমাদের কাছে, অনেকের কাছে সেটা কঠিন মনে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আপনার প্রতিদিন ইংলিশের রুটিনে কী থাকা উচিত? প্রত্যেক দিন আপনি 5 থেকে 10টা করে প্রিপোজিশন শিখবেন, বেশি না, 5 থেকে 10টা, এবং 5 থেকে 10টা প্রিপোজিশন এক্সাম্পল সব পড়বেন, তাহলে আপনার পড়তে ভালো লাগবে এবং মনে থাকবে। এবং একটু চিন্তা করবেন যে মুখস্থ না করে আপনি বুঝতে চেষ্টা করবেন যে এটা কীভাবে ইমপ্লিমেন্টটা কীভাবে। বিশেষ অ্যানালাইসিস বই প্রিপোজিশনগুলো খুব সাজানো আকারে দেওয়া আছে, এক্সাম্পলগুলো একটু দেখে নেবেন যে এক্সাম্পলগুলো আমরা কীভাবে দিয়েছি, এবং এই পাশাপাশি যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো 2টা এক্সাম্পল আমরা দিয়েছি, যে 2টা এক্সাম্পলে খেয়াল করবেন যে কোথাও যেমন হচ্ছে
কনফিডেন্স ইন, কনফিডেন্ট অফ হয়, এরকম আমাদের কিছু শব্দ আছে। তারপরে যেমন হচ্ছে মৃত্যুবরণ করার জন্য আমরা যদি দেশের জন্য মৃত্যুবরণ করা হয় আমরা জানি ডাই ফর হয়, রোগের জন্য মৃত্যুবরণ করা হলে ডাই অফ হয়। কোনো জিনিস থেকে যদি সরাসরি তৈরি করা বোঝায় তখন সেখানে মেড অফ হয়, আর যদি সেটা একটু রূপান্তরিত হয় অর্থাৎ চেনা না যায় উপাদানটা, তখন সেক্ষেত্রে মেড ফ্রম হয়। তো এরকম জিনিসগুলো মোটামুটি সব বই পাবেন আমাদের বই। আমরা চেষ্টা করেছি একটু ইজি করে দিতে, হয়তো আমরা ইংলিশ অ্যানালাইসিস বেসিক টু অ্যাডভান্স যেটা হয়তো সময় লাগবে সেটা আসলে হয়তো আর একটু ইজিলি আমরা দেখাতে পারবো যে আরও কত ইজিলি একটু ইংলিশ শেখা যায়। তো আপনি যখন ইংলিশে পড়বেন তো ইংলিশে ভেন্যুটা কী কী থাকা উচিত, প্রত্যেক দিন আপনার 5টা থেকে 10টা করে প্রিপোজিশন, নট বেশি বেশি রাখলে কিন্তু আপনি মনে থাকবে না। 5টা 10টা প্রিপোজিশনে আপনি বারবার পড়বেন, খাতায় লিখে লিখে পড়বেন, একটু শব্দ করে পড়ার চেষ্টা করবেন, যেহেতু এই সময় আপনি বাসা বাড়িতে আসেন একটু জোরে শব্দ করে পড়লেও খুব একটা প্রবলেম হবে না। আর হচ্ছে আপনি প্রত্যেকদিন 5টা বা 10টা করে ফ্রেজ এন্ড ইডিয়মস পড়বেন, 5টা বা 10টা করে গ্রুপ ভার্ব পড়তে পারেন। গ্রুপ ভার্ব অত ইম্পর্টেন্ট না যদি বিসিএসের জন্য, অর্থাৎ কঠিন জিনিসগুলো আপনি বেশি না পড়ে 4-5টা করে পড়বেন, তাহলে মনে থাকবে বেশি। ম্যাথের ক্ষেত্রে যেটা করতে পারেন, ম্যাথের আগে আপনি সূত্রগুলো ভালো করে পড়ে নেবেন, যেহেতু ম্যাক্সিমাম সূত্র আপনার আগেরই পড়া আছে। তো আমি বলবো আবারও একটু সূত্রগুলো একটু দেখে নেবেন, তাহলে ম্যাথ করতে সুবিধা হবে। অ্যাটলিস্ট আপনি যে চ্যাপ্টারটা করতে যাচ্ছেন ওই চ্যাপ্টার রিলেটেড যদি কোনো সূত্র থাকে তাহলে আপনি ওই সূত্রগুলো আগে একটু ভালো করে ক্যাপচার করে নেবেন, তখন ম্যাথ করতে যাবেন তখন ভালো লাগবে। আর ম্যাথ করার ক্ষেত্রে একটা টেকনিক অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, যেটা না করে করেন অনেকে খুব খারাপ করেন। সেটা কি, ম্যাথ করার ক্ষেত্রে আপনি কখনো ম্যাথের সলিউশন দেখে ম্যাথ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি পরীক্ষার হলে ম্যাথ করতে পারবেন না। বিকজ আমি স্টুডেন্ট ছিলাম, ইভেন আমার ফ্রেন্ডরা অনেকে এখনও স্টুডেন্ট যারা এখনও পড়াশোনা করতেছে, যেহেতু আমি মাত্র স্টুডেন্ট লাইফ থেকে জব লাইফে ঢুকেছি, এখনও আমি পড়াশোনা নিয়ে গবেষণা করি, এই জিনিসগুলো আমি জানি বা আমি সেটা ফিল করি যে আপনি যখন ম্যাথ করতে যাবেন, ম্যাথ যদি দেখে সলিউশন করেন পরীক্ষার হলে কিন্তু গেলে আপনি কিন্তু ম্যাথ করতে পারবেন ম্যাক্সিমাম ম্যাথে। কেন, পরীক্ষার হলে কিন্তু ম্যাথের সলিউশন নেই, যেহেতু আপনি সলিউশন দেখে ম্যাথ করে অভ্যস্ত, তাহলে সেখানে আপনার জন্য সমস্যা হবে। এই ক্ষেত্রে পরামর্শটা কি, এই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে আপনি যখন ম্যাথ করতে যাবেন সলিউশনটা ঢেকে নেবেন, হচ্ছে কোনো একটা কাগজ দিয়ে একটা এক্সট্রা কোনো মোটা কাগজ আপনি বাড়াই নিতে পারেন, সাদা কাগজ হলে ভালো হয়, বিশেষ করে কোনো ক্যালেন্ডারের উপরে যে মলারটা থাকে শক্ত, ওই মলারটা আপনি নেবেন, মলারটা নিয়ে আপনি ম্যাথের সলিউশনটা ঢেকে দিবেন, ঢেকে দিয়ে তারপর আপনি ম্যাথ করবেন। যেই ম্যাথটা আপনি সমাধান করতে পারেন না নিজ থেকে সেটাকে মার্ক করবেন, সেটাকে মার্ক করে তারপরে আপনি সেটা সলিউশন দেখে দেখে করবেন, একটু দেখবেন আবার নিজে করবেন। আর যদি পুরোই না বোঝেন তাহলে সেটাকে পুরোটা দেখেই করেন, আর যদি এরপরেও না বোঝেন তাহলে কারো সহযোগিতা অবশ্যই নিতে হবে। তার মানে ম্যাথ আপনি করার ক্ষেত্রে অবশ্যই সলিউশনগুলো ঢেকে ম্যাথ করতে হবে, তাহলে আপনি ফুল ফল ভালো পাবেন। যে ম্যাথগুলোতে প্রবলেম, যেগুলো আপনি দেখে করে পরবর্তীতে সমাধান দেখে নিজে করেছেন এবং নিজে বুঝেছেন, সেই ম্যাথগুলো 1 সপ্তাহ 15 দিন পর আবার ট্রাই করে দেখবেন যে এই ম্যাথগুলো আপনি নিজে নিজে পারতেছেন কিনা সলিউশন না দেখা ছাড়া। আর যে ম্যাথগুলো আপনি সলিউশন দেখার পরেও বুঝতেছেন না, সেই ম্যাথ কিন্তু আপনার কারো সহযোগিতা নিতে হবেই। এখন যদি আপনি নাও পারেন কারো সহযোগিতা নিতে, এই ম্যাথগুলোকে মার্ক করে রাখুন। আপনি যখন যখন সুযোগ আসবে, দেশ স্বাভাবিক হবে আল্লাহ যদি চায়, তখন যারা ম্যাথ পারে বা বুঝে তাদের সহযোগিতা নিয়ে সমাধান করবেন। ম্যাথ কিন্তু না বুঝে কোনোভাবেই ম্যাথ করা যাবে না। এই হচ্ছে আমার পরামর্শ, যদি আপনি এইভাবে ফলো করেন আশা করি ম্যাথ আপনার ভালো থাকবে। আর ভোকাবুলারিতে যাদের প্রবলেম, ভোকাবুলারি প্রত্যেক দিন 5টা 10টা করে ভোকাবুলারি পড়ুন, আমি করে আশা করি ভালো ফল পাবেন। ভোকাবুলারি পড়ার সময় অবশ্যই প্রথমে মূল শব্দগুলো পড়া উচিত, তারপর সিনোনিম পড়া উচিত, তারপর অ্যান্টোনিম পড়া উচিত। তো এইভাবে যদি পড়েন তাহলে ভালো থাকবেন। তারপরেও আমি আরেকদিন চেষ্টা করব যে শুধু ইংলিশের উপরে একটা লাইভ প্রোগ্রাম নেওয়া যায় কি না, যদি নেওয়া যায় আমি চেষ্টা করব ওই ইংলিশে, ওই দিন শুধু আমি ইংলিশের উপরে টোটালি আলোচনা করব। তো যদি কেউ মনে করেন যে ইংলিশের উপরে একটা লাইভ প্রোগ্রাম নেওয়া দরকার, আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কমেন্টের সংখ্যা দেখে যে বেশি, যে এটার উপরে একটা প্রোগ্রাম নেওয়া দরকার, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আপনাদের সে বিষয়ে একটু পরামর্শ দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, রমজান মাসে সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই মাস রহমতের মাস, আমাদের জন্য নাজাতের মাস, আমাদের জন্য বরকতের মাস। আমরা বেশি বেশি করে পরস্পরের জন্য দোয়া করব, আমাদের জন্য দ্রুতই স্বাভাবিক হয়, সারা বিশ্বের জন্য দ্রুতই স্বাভাবিক হয়, আমরা যেন ভালো থাকি। আর আরেকটা পরামর্শ সবার প্রতি, অবশ্যই অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না, এবং আপনার যারা পরিচিত, আপনার যারা আত্মীয়, তাদেরকে এই পরামর্শটুকু দিবেন। অবশ্যই ঘরে থাকবেন, ঘরে থাকলে আপনার জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো, ওভারঅল আমাদের দেশের জন্য ভালো হবে। তো সবাই ভালো থাকুন, আবারও দেখা হবে কোনো একদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।